হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 3 অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রিসিপিটেশন। অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রিসিপিটেশনের মধ্যে মেইনলি প্রথমেই আসে হচ্ছে ইভাপোরেশন। আমরা এখানে প্রথমে ডিটেইলে থিওরিগুলো কি কি একটু দেখব, তারপর আমরা ম্যাথে চলে যাব। ইভাপোরেশন আসলে কি? ইভাপোরেশন ইজ এ প্রসেস ইন হুইচ এ লিকুইড চেঞ্জ টু এ গ্যাসিয়াস স্টেট এট দ্য ফ্রি সারফেস। যেখানে আসলে একটা লিকুইড একটা গ্যাসিয়াস স্টেটে চলে যায়, যে কোনো একটা ফ্রি সারফেসে থাকা যে লিকুইডটা আছে সেটাকে আমরা বলতে পারি ইভাপোরেশন। ইভাপোরেশনের কিছু ফ্যাক্টরস আছে, যেই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে ইভাপোরেশন রেট কমে বা বাড়ে বা চেঞ্জ হয়। সেই ফ্যাক্টরগুলো আমরা প্রথমে একটু দেখি। যে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে ভ্যাপার প্রেশার। The rate of vapor pressure is proportional to the difference between the saturated vapor pressure in water, এটাকে আমরা বলতে পারি EW, আর অ্যাকচুয়াল ভ্যাপার প্রেশার ইন এয়ার, এটাকে আমরা বলতে পারি EA। তারপরে হচ্ছে গিয়ে রেট অফ ভ্যাপার প্রেশারটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে? ডিফারেন্স বিটুইন স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যাপার প্রেশার। তার মানে আমাদের ইভাপোরেশন রেটটা হচ্ছে এটার প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তো E2 দিয়ে বোঝানো হচ্ছে ইভাপোরেশন প্রপোর্শনাল টু EW মাইনাস EA। তাহলে আমরা প্রপোর্শনাল সাইনটা উঠে দিলে এখানে একটা ফ্যাক্টর নিয়ে আসতে পারি C, যে এটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে ইভাপোরেশন ভেপার প্রেসারের চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা ইভাপোরেশন রেটটা কি প্রপোর্শনালি চেঞ্জ হয়। ভেপার প্রেসার বাড়লে ইভাপোরেশন বাড়বে, ভেপার প্রেসার কমলে ইভাপোরেশন রেটটাও কমে যাবে। টেম্পারেচার কি? দ্য রেট অফ ইভাপোরেশন ইনক্রিজেস উইথ অ্যান ইনক্রিজ ইন দ্য ওয়াটার টেম্পারেচার। ইভাপোরেশনের রেটটা আসলে কি করবে? ওয়াটারের টেম্পারেচার বাড়ার সাথে সাথে ইনক্রিজ করবে। দেন হচ্ছে গিয়ে আছে উইন্ড। দ্য রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ উইন্ড স্পিড আপ টু সার্টেন লিমিট। একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত উইন্ড স্পিড বাড়ার সাথে সাথে আমাদের ইভাপোরেশনের রেটটাও কি হবে? বাড়তে থাকবে। তারপর হচ্ছে গিয়ে আছে অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাজ অ্যাটমসফেরিক প্রেশার ইনক্রিজেস ইভাপোরেশন ডিক্রিজেস। অ্যাটমসফেরিক প্রেশার যত বাড়বে ইভাপোরেশন তত কি করবে? কমবে। আচ্ছা, তার মানে অ্যাটমসফেরিক প্রেশার কমলে ইভাপোরেশন রেট কি হবে? বাড়বে। Soluble salt. If soluble salt dissolved in water, vapor pressure of water less than of pure water, which reduce evaporation rate. Soluble salt যদি কোনো ওয়াটারে মিশানো থাকে তখন সেই ক্ষেত্রে কি হবে? ইভাপোরেশন রেটটা কি হয়ে যাবে? কি হবে? কমবে না বাড়বে? রিডিউস ইভাপোরেশন রেট। তার মানে হচ্ছে গিয়ে ইভাপোরেশন রেট আমি যদি বলি যে পিওর যেই ইভাপোরেশনটা সেটা কি হয়, মানে পিওর ওয়াটারের ক্ষেত্রে তখন ইভাপোরেশন রেটটা বেশি, আর সল্টি ওয়াটারের ক্ষেত্রে ইভাপোরেশন রেটটা কি হয়? কমে যায়। সল্ট যত বেশি হবে ইভাপোরেশন রেটটাও কি হবে? কমে যাবে, ঠিক আছে? তার মানে সি আর রিভার এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে সি এর ইভাপোরেশন রেট বেশি না সল্ট রিভারের ইভাপোরেশন রেট বেশি? সেই ক্ষেত্রে আমরা বলবো কি রিভারের ইভাপোরেশন রেট বেশি, কারণ সি তে হচ্ছে কি আমার সল্ট মিক্স আপ অবস্থায় আছে, আর সল্ট হচ্ছে কি আমার এটা কি থাকে ডেন্সিটি অনেক বেশি থাকে। সো সেই কারণে হচ্ছে কি আমার এটা কি ইভাপোরেট করাটাও কি হয় তুলনামূলকভাবে ইভাপোরেট করাটাও কঠিন হয়। সেই ক্ষেত্রে হচ্ছে কি রিভারের ইভাপোরেশন রেটটা কি হবে? বেশি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আছে হিট স্টোরেজ ইন ওয়াটার বডিজ। এটাও একটা কি বলবো ফ্যাক্টর। তাহলে হিট স্টোরেজ ইন ওয়াটার বডিজ, ওয়াটার বডি থেকে যে হিট স্টোরেজ হয়, হিট ধরে রাখে, যেমন লেকের ক্ষেত্রে আর গ্লাসের ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি যে কার ইভাপোরেশন রেটটা বেশি বা কম, সেই ক্ষেত্রে আমি বলবো কি যে যত বেশি ডেপথ হবে বেশি, তখন সেই ক্ষেত্রে আমার এটা ইভাপোরেশন রেটটা আসলে কি হবে? কম হবে না বেশি হবে? গ্লাসের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, গ্লাসের ক্ষেত্রে আমার এটা একটা ছোট্ট ন্যারো জায়গা থাকে, আর লেকের ক্ষেত্রে হচ্ছে কি এটা একটা বিশাল জায়গা। সেক্ষেত্রে গ্লাসের আমার ইভাপোরেশন রেটটা কি হবে? বেশি হবে, আর লেকের ক্ষেত্রে ইভাপোরেশন রেটটা কি হবে? কম হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই ফ্যাক্টরগুলো হচ্ছে কি আমাদের কি করে ইভাপোরেশন রেটটাকে বাড়ানো বা কমানোতে সহায়তা করে। আচ্ছা, ইভাপোর ট্রান্সপিরেশনটা কি? ইভাপোর ট্রান্সপিরেশনটা হচ্ছে গিয়ে যখন ইভাপোরেশনের সাথে নতুন একটা টার্ম অ্যাড হয়, ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশনটা কি? ইভাপোরেশনটা হচ্ছে আমার ওয়াটার বডি বা সয়েল মাস থেকে, আর ট্রান্সপিরেশনটা হচ্ছে আমার ভেজিটেশন অফ প্ল্যান্ট থেকে। যে কোনো প্ল্যান্টের ভেজিটেশনের জন্য যতটুকু পরিমাণ পানি আমার কি হয়ে যাচ্ছে, কাজে লেগে যাচ্ছে, সেটাকে আমার বলা হচ্ছে কি ট্রান্সপিরেশন। তো ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনটাকে একসাথে কম্বাইনলি বলা যায় ইভাপোট্রান্সপিরেশন। That means evaporation from water bodies and soil mass and transpiration from vegetation of plants are termed as evapotranspiration. এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখলে একটু ক্লিয়ারলি বোঝা যাবে যে এই যে ইভাপোরেশন হচ্ছে কি আমার সয়েল মাস বা ওয়াটার বডি থেকে, আর ট্রান্সপিরেশন হচ্ছে প্ল্যান্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, মেজারমেন্ট কিভাবে করবো আমরা? ইভাপোরেশনের মেজারমেন্ট আমরা করবো ইভাপোরেশনের প্যানের মাধ্যমে।
এটাকে বলা হয় হচ্ছে গিয়ে এ এ ক্লাস প্যান, ইউএসএ ক্লাস প্যান। এই প্যানের একটা নির্দিষ্ট ডেপথ উইডথ আছে, এটা আসলে মুখস্থ করার কিছু নাই, যা জানার জন্য। ঠিক আছে, এটা একটা ছবিও দেয়া আছে। এটাকে বলা হয় ইউএস ক্লাসে ইভাপোরেশন ফ্যান। এই প্যানের মধ্যে হচ্ছে ওয়াটার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রেখে দেওয়া হয়। এরপর একটা সার্টেন টাইম পিরিয়ড পরে হচ্ছে গিয়ে চেক করা হয় যে কতটুকু পরিমাণ আসলে ইভাপোরেটেড হয়ে এখানে উড়ে গেছে, ডেপথের লেভেল যতটা কমে যাবে সেটা ডিফারেন্স থেকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা টার্ম আছে হচ্ছে প্যান কোএফিসিয়েন্ট। প্যান কোএফিসিয়েন্ট একটা কি, যে আমরা ওই যে একটা প্রপোর্শনাল সি দিলাম, সিটাই হচ্ছে গিয়ে কি প্যান কোএফিসিয়েন্ট। এটাকে আসলে কি কিভাবে আমরা ইয়ে করতে পারি, প্যান কোএফিসিয়েন্টটাকে আমরা ক্যারেক্টারিস্টিক করতে পারি যে হিট স্টোরিং ক্যাপাসিটি অফ এ ওয়াটার বডি ইজ মাচ লার্জার দেন দ্যাট অফ এ প্যান অ্যান্ড হিট ট্রান্সফার ফ্রম দ্য সাইডস অ্যান্ড বটম অফ দ্য প্যান ইজ অলসো ডিপেন্ড। কোনো একটা প্যান থেকে যতটুকু হিট স্টোরেজ হচ্ছে সেটা আসলে প্যানের সাইডে আর বটমে আসলে ডিফারেন্ট হয়। প্যানের সাইডে যেরকম হবে বটমে কি হবে, একই রকম হবে না। তো প্যান ইভাপোরেশন ইজ হায়ার দেন দ্যাট অফ লার্জ ওয়াটার বডিজ। প্যানের যে ইভাপোরেশনটা সেটা কি লার্জ ওয়াটার বডিজের থেকে কি হয়, অনেক বেশি হায়ার হয়। দ্য হাইট অফ রিম অফ দ্য প্যান এফেক্টস দ্য উইন্ড অ্যাকশন অ্যান্ড অলসো ক্যাস্টস এ শ্যাডো ওভার দ্য ওয়াটার সারফেস। হাইট অফ রিম, একটা রিম আছে এখানে, রিমের যে ইফেক্টটা আছে প্যান ইফেক্ট, সেটা একটা উইন্ড অ্যাকশন এর সাথে কি হয়ে থাকে, এটাকে ঘুরতে থাকে। তো এটা একটা যে শ্যাডো, শ্যাডোটা আমার কি করে এই প্যানের উপর পড়ে। তো সেই জায়গাতে আমার কি হয় ইভাপোরেশনের, সেই জায়গাতে ইভাপোরেশনের রেটটা আমার কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, দ্য হিট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্যান ম্যাটেরিয়াল আর ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ লার্জ ওয়াটার বডিজ। হিট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, একটা প্যানের মধ্যে যে প্যানের যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করা হয়েছে সেটা আসলে কি ডিফারেন্ট হয় লার্জ ওয়াটার বডিজের তুলনায়। কারণ প্যানটা আমার বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা যায়, কিন্তু লার্জ ওয়াটার বডিজের আমার ম্যাটেরিয়াল কিন্তু সেট করাই, ওইটা কিন্তু আসলে আমি চেঞ্জ করতে পারবো না। রিভারের যে সাইড ম্যাটেরিয়াল বা বেড ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমার চেঞ্জ করা সম্ভব না, কিন্তু প্যানের ম্যাটেরিয়াল চাইলে আমি সহজে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এই বিভিন্ন জিনিসগুলোর উপর বেস করে আসলে প্যান কোএফিসিয়েন্টটা ইউজ করা হয়। সো প্যান কোএফিসিয়েন্টটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, সি দিয়ে রিপ্রেজেন্ট করবো। সি পেন হচ্ছে 0.8 থেকে 0.8, 0.6 থেকে 0.8 এর মধ্যে আসলে রেঞ্জটা থাকে। এটা বিভিন্ন প্যানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট এটার রেঞ্জটা একটা মনে রাখলে হবে যে 0.6 থেকে 0.8, এভারেজ করলে কত হয় 0.7। ঠিক আছে, তো 0.7টা মনে রাখলেই হবে। আচ্ছা, ড্রব্যাকস অফ প্যান। প্যানের কিছু ড্রব্যাকস আছে, কি ডিফার ইন হিট স্টোরিং ক্যাপাসিটি, যেহেতু আমি বললাম যে সাইড আর বেডের ডিফারেন্স হয়, ইফেক্ট অফ রিম, তারপর শ্যাডো অফ ভেরিয়েবল ম্যাগনিটিউড, প্যান ম্যাটেরিয়াল, হিট ট্রান্সফার ফ্রম সাইড এন্ড বটম। সো এই জিনিসগুলো আসলে কি প্যানের কিছু ড্রব্যাকস। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা ইভাপোরেশন রেট বের করার জন্য একটা ফর্মুলা দেখবো, সেটা হচ্ছে মেয়ার্স ফর্মুলা। মেয়ার্স ফর্মুলার মাধ্যমে কিভাবে ইভাপোরেশন বের করা যায়, ইএল সমান কে ইডাব্লিউ মাইনাস ইএ 1 প্লাস ইউ9/16। এখানে ইউটা হচ্ছে গিয়ে আমাদের উইন্ড স্পিড এট 9 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল। ইভাপোরেশন দিয়ে আমরা বুঝেছি ইএল, এটা হচ্ছে মিলিমিটার পার ডেতে। ইডাব্লিউ হচ্ছে কি ভেপার প্রেশার, উইন্ডের ভেপার প্রেশার। ইএ হচ্ছে গিয়ে এয়ারের ভেপার প্রেশার। কে হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট ডিপেন্ডস অন হিট স্টোরেজ। আর এখানে ইউএন সমান হচ্ছে সি এইচ টু দি পাওয়ার 1/a7। এইচ হচ্ছে গিয়ে হাইট, কতটুকু হাইটে আমার উইন্ডটা আসলে কাজ করতেছে। সি হচ্ছে গিয়ে আমাদের কি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, কে এর মানটা হচ্ছে গিয়ে স্মল যখন হবে তখন সেটার জন্য হচ্ছে 0.5, আর লার্জ হলে সেটা হচ্ছে 0.36। এটা হচ্ছে আমাদের লেগ সাইজ যদি লার্জার হয় তখন সেই ক্ষেত্রে 0.36, আর স্মল হলে 0.5 হবে। আচ্ছা, এখন আমরা এই মেয়ার্স ফর্মুলার উপর একটা প্রবলেম সলভ করে আসি। প্রবলেমটা হচ্ছে গিয়ে এক্সাম্পল 3.1, a reservoir with a surface area of 250 hectares land, the following average values of parameters during a week: water temperature 20 degrees Celsius, relative humidity 40%, wind velocity 1 meter above ground level equals 16 km/h. Estimate the average daily evaporation from the lake and the volume of water evaporated from the lake during that 1 week. এক উইকে কি পরিমাণ ওয়াটার ইভাপোরেটেড হয়ে গেছে, ভলিউম কতটুকু ছিল, সেটা অ্যামাউন্টটা বের করতে হবে। আমার ডেইলি ইভাপোরেশন, আর ডেইলি ইভাপোরেশনটা আসলে 7 দিনে কতটুকু হলো সেটা আসলে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে কি একটা টেবিল
আচ্ছা, টেবিল 3.3 থেকে ইডব্লিউ এর মানটা কালেক্ট করব, কারণ আমাদের ফর্মুলাটা হচ্ছে গিয়ে ইএল সমান কে ইন্টু, এই এমটা দিলেও হয় না দিলেও হয়, মেয়ার্স ফর্মুলার জন্য এখানে এম ইউজ করছে, মেয়ার্সের এম, ইন্টু হচ্ছে গিয়ে ইডব্লিউ মাইনাস ইএস, ব্র্যাকেট হচ্ছে 1 + U9/16। আচ্ছা দেখি এখানে কি কি আছে। U9 হচ্ছে গিয়ে আমাদের কত আছে দেখো, উইন্ড ভেলোসিটি এট 1 মিটার অ্যাবভ ইকুয়াল 16 কিলোমিটার পার আওয়ার। তার মানে U1 দেওয়া আছে, 1 মিটার উপরে কত সেটা দেওয়া আছে, 9 মিটার উপরে কত সেটা দেওয়া নেই। তাহলে 1 মিটারের উপরে হচ্ছে গিয়ে 16, 9 মিটারের উপরে কত, এটার জন্য আমাদের ফর্মুলাটা ছিল কি, U1 ইন্টু হচ্ছে গিয়ে সি, সরি, U1 ইন্টু h⁻1/7। তাহলে U1 এর মান ইন্টু h এর মান কত, 9 মিটার যেহেতু, তাহলে 9 ইন্টু তার উপর হচ্ছে কত, টু দি পাওয়ার 1/7। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার আসবে কত, 21.9 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ দ্য উইন্ড ভেলোসিটি ফর 9 মিটার হাইট। আচ্ছা, এখন আমরা আমাদের আর জানতে হবে হচ্ছে কি কে, কে এর মান কত, 0.36 ইউজ করবো, কারণ এটা হচ্ছে রিজার্ভার, রিজার্ভার তো ছোট হয় সাধারণত, সেই জন্য আমরা কি ইউজ করবো, 0.36 এটা করবো, 36 ইউজ করবো। ইউডব্লিউ আর ই এটা আমরা পাবো হচ্ছে একটা টেবিল থেকে, টেবিলটা আমরা দেখে আসি একটু, বইয়ের টেবিল হচ্ছে 3.33। আচ্ছা, এই যে টেবিলটা, ঠিক আছে। এখানে দেখো ইডব্লিউ আছে, আমাদের টেম্পারেচার হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত, 17.54, ঠিক আছে, 17.54। তাহলে আমরা একটু চলে যাবো পরে যে আমাদের ইডব্লিউ এর মান হচ্ছে গিয়ে 17.54। তাহলে ইডব্লিউ এর মান পেলাম কত, 17.54। আচ্ছা, তাহলে ই এ কত হবে, ই আর ইডব্লিউ এর মধ্যে আমাদের একটা রিলেশনশিপ আছে না, যে রিলেটিভ হিউমিডিটি সমান ই, দুইটার রেশিও। তাহলে ই এ সমান হবে কি 0.4, রিলেটিভ হিউমিডিটি ছিল কত, 40%, কত পার্সেন্ট, 40%, এই যে রিলেটিভ হিউমিডিটি 40%। তাহলে ই এ আর ইডব্লিউ এর মধ্যে আমার এই সম্পর্কটা থেকে আমি জানি যে এ এর সমান হচ্ছে কি রিলেটিভ হিউমিডিটি ইন্টু ইডব্লিউ। তার মানে 0.4 ইন্টু 7.54, তাহলে আসলে কত, 7.02 মিলিমিটার অফ এইচ। তাহলে এইচ স্কেলে 7.202 মিলিমিটার। তাহলে আমরা ইডব্লিউ আর ই এর মান বসাই দিলাম, তাহলে ক্যালকুলেট করলে আসলো কত, 8.97 মিলিমিটার পার ডে। ইভাপোরেশনের মান অলওয়েজ মিলিমিটার পার ডে তে আমরা পাবো। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে আমার একদিনের জন্য, তাহলে 7 দিনের জন্য ওই লেকের আমার ইভাপোরেশন কত হবে, তাই না। তাহলে 7 দিনের জন্য আমরা যদি বের করতে চাই, তাহলে 7 ইন্টু এটা কত, আমার টোটাল মিলিমিটারে আছে, তাহলে আমরা এটাকে হচ্ছে গিয়ে কি করব, মিটারে নিয়ে নিব। আর আমার টোটাল এরিয়াটা কত ছিল, 250 হেক্টর। তাহলে ওইটার জন্য আমার হচ্ছে গিয়ে এটা দিয়ে আমি গুণ করবো, হেক্টরকে আমি কি করবো, মিটার স্কোয়ারে নিবো, 10⁻4 দিয়ে গুণ করে, তাহলে কাটাকাটি করলে আমার মানটা আসবে কত, এত মিটার কিউব। তাহলে ভলিউম অফ ইভাপোরেটেড ওয়াটার ইন 7 ডেজ কত, এত মিটার কিউব, ঠিক আছে।